আসসালামু আলাইকুম। সম্মানিত এমপিওভুক্ত স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারীবৃন্দ, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। দর্শকবৃন্দ, আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, যে যার জায়গা থেকে কল্যাণকর অবস্থানে রয়েছেন। আজকের ভিডিওর থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছেন যে আমরা এমপিওভুক্ত শিক্ষকরা যে আমাদের মাসিক যে বেতন, সরকারি যে অংশ, সেটা পেতে আমাদের কত কাঠখড়ি পোহাতে হয় এবং কত অপেক্ষায় থাকতে হয়, কত নিউজের পর নিউজ দেখতে হয়। এই দেখতে দেখতে আমরা অতিষ্ঠ। আমরা একেবারে মানে ধৈর্যের বাঁধ ভেঙে ফেলি, এমনও হয়। ৮-১০ তারিখের মধ্যে ছাড়া আমাদের বেতন আসে না। এই নিয়ে আমরা একটা বড় দুশ্চিন্তার মাঝে থাকি। অনেকেই বলেন যে আসলে বেতন আসতে এত দেরি হয় কেন? সরকারিদের তো হয় না, তাদেরও তো ইএফটি। আসলে সরকারিদের যে ইএফটি, সেটা আসলে প্রতি বছর যে বাজেট পাস হয়, জুন জুলাইয়ের যে বাজেট, সেই বাজেটের পরেই কিন্তু তাদের বেতনের যে অংশটা, সেটা যারা রাজস্ব খাত থেকে বেতন পেয়ে থাকেন তাদের কিন্তু সেইটা ছাড় দেওয়া হয়। অর্থাৎ তাদের বেতনটা রেডি থাকে সবসময়, শুধুমাত্র প্রতি মাসের ১-২ তারিখে আইবাস থেকে সেটাকে ক্লিকের মাধ্যমে একবারে পাঠিয়ে দেওয়া হয়। আর আমাদের অর্থসংস্থানটা এভাবে থাকে না এবং কয়েকটা ধাপ আমাদেরকে পেরোতে হয়। আজকে আমরা জানবো যে কতগুলো ধাপ পার হওয়ার পরে আমাদের এই বেতনটা আসলে পকেটে এসে পৌঁছায়। আর এ কারণেই কিন্তু দেরি হয়। এর মাঝে সবচেয়ে ফ্রি যে জিনিসটা রয়েছে, অর্থাৎ বোনাস, সেটা হলো গড়িমসি। অর্থাৎ গড়িমসিও রয়েছে এবং ১৪টা ধাপ পার হতে হয়। আমি একটি মারফত জানতে পেরেছি এবং নিউজেও দেখেছি অবশ্য। তো সেই ১৪টা ধাপ কি আমরা দেখব, যে আমাদের বেতন, ইএফটি বেতন দিতে গেলে কেন কোন ১৪টা ধাপ পার হতে হয়। তো শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই, যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন ১৪টা ধাপের কারণে আমাদের বেতন পেতে এত দেরি হয় এবং পকেটে এসে পৌঁছায়। তো প্রথম যে ধাপ, আপনারা জানেন, প্রতি মাসের ২০ তারিখের পর, অর্থাৎ বিশেষ করে ২৩ তারিখ, ২৪, ২৫, ২৬ এই তারিখগুলোর মধ্যেই সাধারণত স্কুল থেকে ইএফটিতে, অর্থাৎ এমএস সেলের ইএফটি অপশনে গিয়ে, এমপিও ইএফটি অপশনে গিয়ে সেখানে আমাদের বিল সাবমিট করা লাগে প্রতি মাসের। অর্থাৎ যদি জুন মাসের বেতন নিতে চাই, তাহলে মে মাসে ২৩, ২৪, ২৫, ২৬ তারিখের মধ্যে ২-৩ দিন তারিখ দেওয়া থাকে। প্রথম ধাপ হলো প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বিল সাবমিট দেওয়া, ইএফটি বিল। এটা দিতেও অনেকে ভুলে যান। এটাও একটা ঝামেলা। আর ভুলে না গেলে তো ঠিক টাইমে দেওয়া হলো। এটা হলো প্রথম ধাপ। প্রথম ধাপের পরেই, এই যখন তারিখটা শেষ হয়ে যায় বিল সাবমিট দেওয়ার, এরপরে বিল আইবাস প্লাস প্লাসে তথ্য যাচাইয়ের জন্য প্রেরণ করা হয়। তো এখানে যদি একদিন সময় থাকে বা ২ দিন সময় থাকে, এটা আমরা সঠিক জানি না। সেখানে হয়তো একটা ডেট ফিক্স করা থাকে যে এই সময়ের মধ্যে যাচাই করে দেন। সেখানে গড়িমসিও থাকতে পারে। তো এটা হলো ২য় ধাপ। তৃতীয় ধাপ হলো আইবাস কর্তৃক যাচাই শেষে সেটা আবার মাউসিতে ফেরত পাঠানো হয়। যাচাই করা হয়। যাচাই করলো ৩ ধাপ, ৩য় ধাপ। যাচাই শেষে আবার ফেরত দেওয়া হলো মাউসিতে। এটা হলো ৪র্থ ধাপ। অর্থাৎ আইবিএস কর্তৃক যাচাই করে তারপরে আবার মাউসিতে প্রেরণ করা হলো। এটা হলো ৪র্থ ধাপ। পঞ্চম ধাপ হলো এমইএস সেলে বেতন প্রসেসিং করা হয়। এখানে হয়তো দেখা গেল কোনো সময় কোনো অফিসার ছুটিতে রয়েছেন, অসুস্থ রয়েছেন, অথবা কোনো কারণে বিশেষ কাজে ব্যস্ত থাকলেন। এখানে গড়িমসি হতেই পারে। একদিনের কাজ ২ দিনও লাগতে পারে, ৩ দিনও লাগতে পারে মনে করেন। এটা পঞ্চম ধাপ। আর এরপরে ষষ্ঠ যে ধাপ, সেটা হলো এমপিওর ছড়াভুক্ত হিসাব প্রস্তুত। সপ্তম ধাপ হলো অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ। এরপরে এমইএস বেতন একেবারে রেডি করে, খসড়া রেডি করে কি করলো, খসড়াভুক্ত হিসাব যে প্রস্তুত করার পরে এটা এবার পাঠানো হলো ৭ নম্বর ধাপ হিসেবে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে। তো এখানে তো জানেন, শিক্ষামন্ত্রী অনেক সময় অফিসে থাকলেন না, বা তার সচিব থাকলেন না, বা কোনো কারণে একদিনের কাজ ২ দিন লাগতে পারে, বা ২ দিনের যদি কাজ থাকে ৩ দিন লাগতে পারে। অনেক সময় ৪-৫ দিনও লেগে যেতে পারে। এটা নির্ভর করে তারা কত দ্রুত এটা শেষ করবেন, অনুমোদন দেওয়ার কাজটা। এখন অনুমোদন দেওয়া হলো।
7 নাম্বার প্রক্রিয়া শেষ। 8 নাম্বার প্রক্রিয়া হলো শিক্ষা মন্ত্রণালয় থেকে জিও জারি হতে হবে, অর্থাৎ গভর্নমেন্ট অর্ডার জারি হতে হবে। এটা অনেক সময় অনুমোদনের দিনেও হয়ে যায় জিও জারি, অনুমোদনের পরের দিনেও হতে পারে জিও জারি বা গভর্নমেন্ট অর্ডার জারি। পরে 9 নাম্বার পুনরায় এমপিওর তথ্য আইবাস প্লাস প্লাসে প্রেরণ করা হয়। 10ম ধাপ হলো আইবাস প্লাস প্লাস থেকে মাউসির ডিডিওর কাছে প্রেরণ করা হয়। ডিডিও কর্তৃক হিসাব রক্ষণ বিভাগে পাঠানো হয় বা হিসাব রক্ষণ অফিসে এই যে বেতনের যে হিসাব এটা পাঠানো হয়ে থাকে, যাতে এমডি যে মাউসির মহাপরিচালক কর্তৃক। তারপরে হিসাব রক্ষণ অফিস থেকে সেটা বাংলাদেশ ব্যাংকে অর্থ ছাড়ের জন্য প্রেরণ করা হয় 12তম ধাপ। অর্থাৎ এখানে ব্যাংকের অর্থ ছাড়ের একটা বিষয় থাকবে, আর সেটা বাংলাদেশ ব্যাংক থেকে আসবে, এটা স্বাভাবিক। তো অর্থ ছাড়ের জন্য ফাইনাল আকারে পাঠিয়ে দেওয়া হলো বাংলাদেশ ব্যাংকে। তারপরে বাংলাদেশ ব্যাংক তাদের সুযোগ সুবিধা মতো অর্থ সংস্থান করে সেটা বাণিজ্যিক যে ব্যাংকগুলো রয়েছে, সাধারণত শিক্ষকদের বেতনগুলো আমরা জানি সরকারি 4টা ব্যাংক, যেমন সরকারি বাণিজ্যিক যে ব্যাংকগুলো রয়েছে, সোনালী ব্যাংক, রূপালী, জনতা, অগ্রণী, এই ব্যাংকগুলোতে মূলত দেওয়া হয়। এক এক এলাকায় এক এক রকম ব্যাংকের ব্যবহার থাকে, যেমন আমি জনতা ব্যাংকে পেয়ে থাকি। তো এইরকম বাণিজ্যিক ব্যাংকগুলোতে তাদের প্রধান শাখায় পাঠিয়ে দেওয়া হয়। তারপরে ব্যাংক সেই শিক্ষক কর্মচারীদের যে আহ, তাদের নিজস্ব স্ব যে হিসাব অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্ট নম্বরে বেতনগুলো প্রেরণ করা হয়। এরপরে আমরা বেতনটা পেয়ে থাকি। মূলত এই 14টা ধাপ পার হয়ে আমাদেরকে বেতনের স্বাদটা পেতে হয়। এর জন্য অপেক্ষা করতে হয়, দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। 1 তারিখে পাওয়া আমাদের কাছে সোনার হরিণের মতো। যদি আমরা 1 তারিখে কোনোভাবে পেয়েও থাকি, তাহলে সেটা হবে আমাদের জন্য অনেক সৌভাগ্যের। অতীতে আমরা পেয়েছি কিনা আমার মনে পড়ে না। আপনাদের অনেক অভিজ্ঞ স্যার যারা রয়েছেন তারা পেয়েছেন কিনা আমি জানি না, তবে আমি পাইনি ব্যক্তিগতভাবে। যেমন এই যে গত কুরবানি গেল, কিছুদিন আগে যে কুরবানির ঈদ গেল, ঈদুল আজহা, সেখানে কিন্তু 28 তারিখে কুরবানি হয়েছে। অথচ আমাদের বেতনটা চাইলে দিতে পারতো কিনা আমি জানি না। তারা সেই 13-14 তারিখে সাবমিট নিয়েছে। চাইলে পারতো হয়তো, কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি। এটা দুর্ভাগ্যজনক। আমাদের যে ঈদটা আরো আনন্দের হতে পারতো। আমাদের ঈদের সময় অনেক খরচ থাকে, কিন্তু সেইটা আসলে হয়নি। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তো আমরা চাই যে এমপিও শিক্ষক সমাজ, একটা এমনিতেই তারা বেতন ভাতা কম পেয়ে থাকেন। তো তাদের যদি বেতন ভাতাটা তারপরে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়া হয়, 5 দিনের মধ্যেও যদি দিয়ে দেওয়া হয়, তাও মনে হয় আমাদের জন্য সাশ্রয়। কারণ প্রতিটা বাসায় যারা ভাড়া থাকে শিক্ষকরা, কোনো বাসায় 5 তারিখের পরে বেতন, বাড়ি ভাড়া তারা করতে চায় না, বাকি রাখতে চায় না। 5 তারিখের মধ্যেই দিতে বলে এবং বারবার এসে চায়। খুব বেশি ভালো মানুষ হলে হয়তো আপনাকে 10 তারিখ পর্যন্ত সময় দেবে। এর বেশি কিন্তু দিতে চায় না। খেউ, খেউ করতে থাকে তারা। তো আমাদের এই দুরবস্থা থেকে আমরা যেন পরিত্রাণ পেতে পারি। সরকার এই ব্যবস্থা করবেন আশা করছি। সরকার আন্তরিক থাকলে পারবে সবই। তো আমরা সেই আশা ব্যক্ত রেখেই আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। আর আপনারা যদি ভিডিওটি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তো করবেনই, আর সাথে লাইক, কমেন্ট, শেয়ার, কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব জানানোর আপনাদেরকে, জানা থাকলে, না জানা থাকলে জেনে আপনাদেরকে সেই তথ্য দিয়ে সাহায্য করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।